জিওগ্রাফি শুরু করছি আমরা। আর আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কি, পৃথিবীর পরিক্রমণ। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, ভালো করে একটু বুঝতে হবে, সবাই মন দিয়ে বুঝবে। যার যেখানে সমস্যা হবে অবশ্যই হচ্ছে আমার সঙ্গে জিজ্ঞাসা করে নেবে ভালোভাবে, ঠিক আছে? এই পৃথিবীর পরিক্রমণ এই বিষয়টা জানতে গেলে তার আগে একটা বিষয় বুঝতে হবে যে পৃথিবীটা কি জিনিস। আমরা যে গ্রহে বাস করি সেটাই হচ্ছে পৃথিবী। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, কি বলছিলাম, পৃথিবীর পরিক্রমণ যেটা রয়েছে, পৃথিবীর পরিক্রমণ জানতে গেলে পৃথিবীর কথা প্রথম জানবো। পৃথিবীটা কি জিনিস? আমাদের গ্রহ, তো আমরা যেখানে থাকি সেটাই তো পৃথিবী, তাই না? আচ্ছা, আমরা পৃথিবীর কোথায় থাকি বলো তো? পৃথিবীর ভিতরে থাকি তো আমরা, নাকি ভিতরে থাকি তো? বলতে পারবে? বলো। না জানলে না, কোনো সমস্যা নেই। পৃথিবীর উপরে থাকি। পৃথিবী হচ্ছে একটা গোলাকার। প্রথম দিকে বলা হতো পৃথিবীর চ্যাপ্টা। যখন আদিম মানুষ, যখন বা আমরা ধীরে ধীরে সভ্য হচ্ছি, পড়াশোনা শুরু হয়েছে, তখন বলা হতো পৃথিবীতে একটা থালার মতো, চ্যাপ্টা। তারপরে আস্তে আস্তে কনসেপ্ট পাল্টালো, ধারণার পরিবর্তন হয়ে হয়ে বলা হচ্ছে পৃথিবী গোল, বলের মতো। তারপর কেউ কেউ বলছে পৃথিবী আপেলের মতো, কেউ কেউ বলছে নাশপাতির মতো। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলছে পৃথিবীর আকৃতি সম্পর্কে, ঠিক আছে? তারপরে জানা গেল যে পৃথিবীর আকৃতিকে আমরা কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারবো না। ওই জন্য শেষে বলা হলো কি, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, অন্য কিছুর সঙ্গে তুলনা করা যাচ্ছে না। যদি মোটামুটি আমরা একটা চিন্তা ভাবনা করি, পৃথিবীটা হচ্ছে গোলাকার। কেমন? গোলাকার। আমাদের যেমন বলগুলো হয় ওই ধরনের, আমি ওই রকম পুরোপুরি বলছি না। তাহলে পৃথিবী গোলাকার। ওই গোলাকার পৃথিবীর আমরা হচ্ছে উপরই অংশে আছি, ওপরে। গোলের ভিতরে আমরা নেই। কোথায় আছি? গোলের উপরে। ওর উপরে আছে আমাদের বায়ুমণ্ডল। আর এই যে পৃথিবী, গোলের উপরে আছি, পৃথিবী কি করছে? ঘুরছে, সবসময় লাট্টুর মতো ঘুরছে। আবার সূর্যের চারিদিকেও ঘুরছে। তোমরা একটুখানি শুনে নেবে, তারপর ওদিকে বই টইগুলো দেখো, ঠিক আছে? তাহলে ওপরে রয়েছি আমরা, পৃথিবী ঘুরছে, এত ঘোরাঘুরি হচ্ছে, তবু আমরা পড়ে যাচ্ছি না কেন? কারণ আমাদের অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ যে বল রয়েছে সেইটার জন্য আমরা পড়ে যাচ্ছি না। তাহলে পৃথিবীর সৃষ্টি কেমন করে হয়েছে? বলা হয়ে থাকে যে আমাদের সূর্য রয়েছে, অনেকগুলো কনসেপ্ট আছে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে। তোমাদের এখানে সেগুলো নেই, আমি তবু ছোট করে তোমাদের সঙ্গে গল্প আকারে বলে রাখছি। সূর্য রয়েছে, তো সূর্য অনেক কাল আগে থেকে রয়েছে, অনেক কোটি কোটি বছর ধরে সূর্য আছে। একটা সময় কোন একটা নক্ষত্রের একটা অংশ এসে সূর্যের সঙ্গে জোরে ধাক্কা লেগেছে। লাগার ফলে সূর্য থেকে অনেকগুলো অংশ ছিটকে বাইরে বেরিয়ে গেছে। যাওয়ার ফলে অনেকগুলো বড় বড় টুকরো টুকরো হয়ে গেছে। মনে করো একটা এখানে বড় আমার একটা ঢিল আছে, ঢিলের তৈরি একটা জিনিস, ওই দিক থেকে একটা বড় ইঁটে সেই ঢিলে লাগলো, ঢিলটা টুকরো টুকরো ভাগে ভাগ হয়ে গেল, অনেকগুলো টুকরো হবে তো, কোনটা ছোট কোনটা বড়, সব রকম টুকরো হবে। সেই টুকরোগুলো আবার পৃথিবীর চারদিকে ঘুরছে, সরি সূর্যের চারিদিকে ঘুরছে। টুকরোগুলো কোথায় ঘুরছে? সূর্যের চারিদিকে ঘুরছে। এই যে ঘুরছে, এর মধ্যে বড় বড় যে টুকরোগুলো, সেগুলোকে আমরা বলছি কুলীন গ্রহ। কি বলছি? কুলীন গ্রহ। আর ছোট ছোট টুকরোগুলোকে আমরা কি বলছি? বামন গ্রহ। কি বলছি? বামন গ্রহ। তাহলে ক্লিয়ার হয়েছে? সূর্যের চারিদিকে যে সমস্ত গ্রহ ঘোরে, তাদের মধ্যে যেগুলো বড় বড়, যাদের নিজস্ব কক্ষপথ আছে, তাদেরকে আমরা বলি কুলীন গ্রহ। আর যে ছোট ছোট গ্রহগুলো ঘোরে, তাদেরকে আমরা কি বলি? বামন গ্রহ। বামন মানে কি গো? ছোট। হিন্দুদের যে ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ মানে কিন্তু ছোট নয়, ওই ব্রাহ্মণ মানে পুরোহিত, যে পূজা অর্চনা করে। বামন, বয়াকার মদ অন্তান্য বামন, বামন মানে ছোট, ছোট গ্রহ। বলো, বুঝতে পারছো তোমরা নতুনরা? বুঝতে পারছো? যেখানে সমস্যায় মন খুলে বলবো, এরকম কোনো ব্যাপার নেই, আমরা বন্ধুত্বপূর্ণ ভাবে পড়াশোনা করবো। তাহলে হয়ে গেল কুলীন গ্রহ, বামন গ্রহ। এইরকম একটা কুলীন গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। একমাত্র বলা হয়ে থাকে যে মহাকাশে প্রাণের অস্তিত্ব আছে, মানে এরকম মানুষ আছে বা সমস্ত প্রাণী আছে। কোথায়? পৃথিবীতে। আর বিভিন্ন গ্রহে বিজ্ঞানীরা খোঁজাখুঁজি করছে কোথাও যদি একটু প্রাণের অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শুধুমাত্র বলা হয়ে থাকে কোথায় প্রাণের অস্তিত্ব আছে? পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। তো সেই পৃথিবী সম্পর্কে আমরা জানবো, পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে আমরা জানবো। এইবারে পরিক্রমণ জানতে গেলে তার আগে একটা জিনিস আমরা জানি, মহাবিশ্বে যে সমস্ত জিনিস রয়েছে, যে সমস্ত বস্তু রয়েছে, প্রত্যেকটা বড় বস্তু ছোট বস্তুকে নিজের দিকে টানে। একে আমরা কি বলছি? মহাকর্ষ বল বলছি। সূর্য পৃথিবীকে টানছে, পৃথিবী আবার চাঁদকে টানছে, চাঁদ আবার পৃথিবীকে টানছে, সবাই সবাইকে টানাটানি করছে। এই আকর্ষণ বলটাকে আমরা কি বলবো? মহাকর্ষ বল। বলো, সবাই বুঝতে পেরেছো মহাকর্ষ বলটা কি? এইবার এই যে পৃথিবী কার চারিদিকে ঘুরছে? সূর্যের চারিদিকে ঘুরছে, তাই তো? সূর্য একটা কি? নক্ষত্র। পৃথিবী একটা গ্রহ। চাঁদ একটা উপগ্রহ। তাহলে এই কনসেপ্ট গুলো আমরা কিভাবে সহজে মনে রাখবো? সূর্য হচ্ছে সবার একদম আদিম লোক, পিতা। তার ছেলে হচ্ছে পৃথিবী বা মেয়ে পৃথিবী, তার আবার ছেলে মেয়ে হচ্ছে চাঁদ। এইভাবে মনে রাখবো। ওই জন্য সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, পৃথিবীর চারিদিকে কে ঘোরে? চাঁদ ঘোরে। এই সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘোরে, এটাকে কি বলা হয়?
পরিক্রমণ গতি বলা হয় বা বার্ষিক গতি বলা হয়। নিজের অক্ষের উপর ঘুরছে লাট্টুর মতো। লাট্টু দেখেছো, ভাঁটা দেখেছো তো তোমরা? ওই ভাঁটা এরকম ঘুরিয়ে দেওয়ার পর যেমন ঘোরে না, পৃথিবী নিজের অক্ষের উপরে একবার করে ঘোরে। এই ঘুরতে কত সময় লাগে? প্রায় 24 ঘন্টা সময় লাগে। কত? প্রায় 24 ঘন্টা। এটাকে আমরা কি বলি? আহ্নিক গতি বলি। আহ্নিক গতি। তাহলে দুটো জিনিস আমরা পেলাম, একটা কি, একটা হচ্ছে বার্ষিক গতি বা হচ্ছে পরিক্রমণ গতি, তাই না? একটা বার্ষিক গতি আর একটা হচ্ছে আমাদের আহ্নিক গতি। ওই বার্ষিক গতির অপর নাম কি? পরিক্রমণ গতি, তাই তো? পরিক্রমণ করছে। মনে করো আমি এখান থেকে একবার সেই উত্তর বারাসাতে গেলাম, আগের দিনে গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে আবার এখানে এসেছি, তাহলে আমি কি উত্তর বারাসাতে পরিক্রমণ করেছি, তাই না? তো পৃথিবী ও সূর্যের চারিদিকে যখন ঘুরছে, তার বলছি পৃথিবীর হচ্ছে পরিক্রমণ গতি, ঠিক আছে? আর হচ্ছে আমাদের কি আহ্নিক গতিটা, পৃথিবী নিজের অক্ষের উপর যেটা ঘুরছে সেটাকে আমরা বলছি আহ্নিক গতি। বলো, সমস্যা আছে কারণ এইখানে? পৃথিবীর ওই যে পরিক্রমণ গতির কথাটা বলছিলাম না, তাহলে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তাহলে পরিক্রমণ গতির সময়কালটা কত? একটুখানি বললাম 365 দিন, ঠিক আছে? আর যদি কেউ বলতে চায় বলতে হবে প্রায় 6 ঘন্টা, আর না হলে বলতে হবে কি 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, ঠিক আছে? তাহলে কত সময় লাগছে টোটাল? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটাকে আমরা কি বলছি? পরিক্রমণ গতি। পরিক্রমণ গতি কত সময় লাগছে তাহলে বুঝতে পেরেছো? আর হচ্ছে আহ্নিক গতিতে কত সময় লাগছে? প্রায় 24 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে? এইবার এখান থেকে আমরা কি কি বিষয় জানবো, সেই বিষয়টা হচ্ছে আমাদের পরের কি রয়েছে একটু দেখে নিই। আচ্ছা, পৃথিবীর এর কথা বলেছে, অক্ষ, মেরু, এগুলোর কথা বলেছে, এগুলো এখানে তোমাদের দেখিয়ে দিই। দেখো, মনে করো এই মোটামুটি আমাদের একটা গোলাকার পৃথিবী, সাপোজ ধরে নিচ্ছি আমরা। এ তো নিজের লাট্টুর উপর ঘুরছে, লাট্টুর উপর, লাট্টুর মতো যদি ঘোরে, মোটামুটি কনসেপ্টের জন্য এরকম ধরে নিই, এটা মনে করো লাট্টুর নিচে সেই পেরেক যেটা থাকে, এর উপর দাঁড়িয়ে পৃথিবীটা ঘুরছে চারদিকে। তাহলে এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে উত্তর মেরু। যে কোনো ছবি সবসময় উপরের অংশটা কি হয়? উত্তর হয়, আর নিচের অংশটা দক্ষিণ হয়। যে কোনো ছবির এই বোর্ডের উপর উত্তর কোনটা? এই উপরে, দক্ষিণ নিচে, ঠিক আছে? আর পূর্ব কোনটা কি জানে বলো? পূর্ব কোনটা হবে? এইটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এই উপরের অংশটার নাম উত্তর মেরু, এটার নাম দক্ষিণ মেরু। এটা এখানে দেওয়া আছে, এই দুটো মেরু প্রদেশ। পরবর্তীকালে এই নিয়ে অনেক পড়াশোনা আছে, আমরা জানবো কোথায় কি হচ্ছে। আর একটা জিনিস বলা হয়েছে যে কোনো বস্তুকে ধর আমরা উপরের দিকে ছুড়ে দিচ্ছি, সেটা নিচের দিকে নেমে আসবে তো। উপর দিকে যদি এইটাকে আমরা ছুড়ে দিলাম, এই উপর নিচের দিকে নেমে আসছে তো, এই যে নেমে আসছে, একটা বেগ আছে, যে বেগে আমরা যদি উপরের দিকে ছুড়ি সেটা আর কখনো নিচে নেমে আসবে না। কত বেগ বলো তো সেটা? জানো কেউ? 11 কিলোমিটার পুরো নয়, 11.2 কিমি। কত বললাম? 11.2 কিমি বেগে যদি আমরা কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ি, কত সেকেন্ডে, ঠিক আছে? সেকেন্ডে কত, মানে 1 সেকেন্ডে 11.2 যদি আমরা ছুটতে পারি উপরের দিকে, তাহলে সেটা কখনো আর ফিরে আসবে না, পৃথিবীর অভিকর্ষ বল কাটিয়ে সে উপরের দিকে চলে যাবে। মনে করো দড়ি টানাটানি খেলা হচ্ছে, একটা দলে ওরা টানছে, একটা দলে আমরা টানছি, টানাটানি করছি, করতে করতে ওদের যা ক্ষমতা, মনে করো একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, তার বেশি যখন ক্ষমতায় টানবো আমি, দড়িটা ছিঁড়ে যাবে, না হয় ওরা আমাদের দিকে সরে চলে আসবে, তাই তো? ঠিক তেমনই আমাদের নিচের দিকে একটা টান রয়েছে, সেই টানটাকে আমরা কি বল বলছি? অভিকর্ষ বল বলছি। যখন সেই অভিকর্ষটা কাটিয়ে ফেলতে পারবো আমরা, তখন কি হবে? তখন ওই ছিটকে বাইরে বেরিয়ে যাবে। এটাকে কি বলছি আমরা? মুক্তি বেগ। কি বেগ বলবো? মুক্তি বেগ বলবো। বুঝতে পেরেছো সবাই? তাহলে পৃথিবীর যে অভিকর্ষ বল রয়েছে সেটা কাটিয়ে কোনো বস্তু মহাবিশ্বে পৌঁছানোর জন্য বা মহাকাশে পৌঁছানোর জন্য এই মুক্তিবেগ ব্যবহার করা হয়। রকেট উৎক্ষেপণ করা হয়, জানো তো? ওটা হচ্ছে মুক্তিবেগের দ্বারা রকেট উৎক্ষেপণ করা হয়। তাহলে মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিমি পার সেকেন্ড। মানে কি, এটা মনে রাখতে হবে, এইটা একক। কিমি পার সেকেন্ড মানে 11.2 কিমি বেগ হবে, কতক্ষণে হবে সেটা? 1 সেকেন্ডে, ঠিক আছে? মুক্তিবেগটা হয়ে গেল। আচ্ছা, তারপরে কি রয়েছে আমাদের দেখে নিই। তারপরে হচ্ছে কক্ষপথ আর কক্ষতল। একটু মুছে দিই এটা। তাহলে এই পর্যন্ত যা যা হয়েছে তোমরা বুঝতে পেরেছো না পারোনি? পৃথিবী কি বলা হয়েছে? গ্রহ নক্ষত্রের ধারণা দেওয়া হয়েছে, পরিক্রমণ গতি আর আহ্নিক গতির কথা বলা হয়েছে, তাই তো? তো স্মার্ট স্টুডেন্টসরা
এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।